তো আজকের ডিসকাশন হবে বেসিকলি একটা রিসার্চের কি কি ধরনের গুণ থাকা উচিত, তারপরে কি কি ধরনের মেন্টাল অবস্টাকলস আসে, সেগুলো কিভাবে টেকেল করা উচিত, এবং পিএইচডি রোডম্যাপ। কারণ হচ্ছে ওয়ার্ল্ডে একমাত্র ডিগ্রি আছে যেটা হচ্ছে রিসার্চের ওপরে দেওয়া হয়, বেসড অন ইউর রিসার্চ। ওয়ার্ল্ডে আর কোনো ডিগ্রি নাই যেটা শুধুমাত্র রিসার্চের উপরে দেওয়া হয়। হতে পারে আন্ডার গ্রেডে কি করো, আন্ডার গ্রেডে পড়াশোনা করো, পরীক্ষা দাও, ডিগ্রি পাও, শেষ। মাস্টার্সে পড়াশোনা করো, পরীক্ষা দাও, ডিগ্রি পাও। বাট পিএইচডি ইজ ওয়ান কাইন্ড অফ স্পেশাল ডিগ্রি, যেইখানে শুধুমাত্র তোমাকে হইতেছে ডিগ্রিটা দেওয়া হবে বেসড অন ইউর রিসার্চ। বিকজ তুমি যদি একটা উম, ভালো রিসার্চ করতে না পারো, একটা নোবেল রিসার্চ করতে না পারো, তাহলে তুমি ডিগ্রি পাবা না। এখন তোমার কত বছর লাগবে সেই মানে রিসার্চের রেজাল্ট আসছে, সেইটার উপরে ডিপেন্ড করবে যে তোমার পিএইচডি ডিগ্রি কত দ্রুত শেষ হবে। দ্যাটস ওয়াই ইউ উইল ফাইন্ড দ্যাট মেনি পিপল ফিনিশিং দেয়ার ডিগ্রি আফটার 7, 8, 9 years later. সো দ্যাটস দ্য রিজন যে তাদের পিএইচডি রিসার্চের রেজাল্টটা, তারা যে হাইপোথিসিসটা দাঁড় করাইছিল, সেই হাইপোথিসিসটাকে তারা ডিফাইন করার জন্য যে ধরনের এক্সপেরিমেন্টেশন বলো বা হইতেছে যে ধরনের রেজাল্টস দরকার হয়, সেইটা জেনারেট করতে এতটা সময় লেগে যায়। সো দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট টু নো দ্য পিএইচডি রোড ম্যাপ। বিকজ তুমি যে এই যে পুরা রিসার্চটা শিখলা, এইটার অন অফ দ্য মানে বেস্ট ক্যারিয়ার হচ্ছে পিএইচডি করে একাডেমিয়াতে যাওয়া অথবা রিসার্চ ওরিয়েন্টেড ক্যারিয়ার তৈরি করা। দ্যাটস ওয়াই আই জাস্ট অ্যাডেড দিস সেকশন, পিএইচডি রোড ম্যাপ। এটা সম্পর্কে তোমার যদি আন্ডারগ্রেড থেকে ধারণা থাকে, তাহলে তোমার জন্য অনেকগুলো স্টেপ নেওয়া ইজি হয়ে যাবে। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, রিসার্চারে কি কি গুণ থাকা দরকার, যেটা আমি বারবারই বলি এবং প্রত্যেক দিনই বলতেছি, কি পেশেন্স। তুমি যদি ধৈর্য ধরতে না পারো, তুমি কোনোদিনই ভালো রিসার্চার হইতে পারবে না। তুমি রিসার্চের কাজ শুরু করবা, তুমি ফেল করবা, বারবার ফেল করবা, বারবার ফেল করবা, বাট একটা সময় যে তুমি হচ্ছে যখন জিনিসটাতে সাকসেস আসবে, তখন বাকি সবগুলো কিছু ভুলে যাবা। দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কিপ পেশেন্স। কারণ ব্যাপারটাই হচ্ছে এরকম যে জিনিসটা নিয়ে তুমি কাজ করতেছো, ওই জিনিসটা নিয়ে ওয়ার্ল্ডের কেউই কিছুই জানে না, তুমিই একমাত্র ব্যক্তি যে পার্টিকুলার টপিকটাতে নিয়ে রিসার্চ করতেছো। সো সেইখানে তুমি ভুল করবাই, তুমি ফার্স্ট অ্যাটেম্পটে কখনোই হইতেছে সফল রেজাল্ট আনতে পারবা না। দ্যাটস ওয়াই তোমার মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে, তোমার মধ্যে হইতেছে অনেক ধরনের মানে হইতেছে নেগেটিভ ইম্প্যাক্ট আসবে, যার জন্য তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং দেখবা যে একসময় তুমি হইতেছে ওইটা উতরায় একটা ভালো রেজাল্ট আনতে পারছো। আর তোমার যদি ধৈর্য কম থাকে, তাহলে তুমি ডান। দেন হার্ড ওয়ার্কিং মেন্টালিটি থাকতে হবে, কারণ রিসার্চে প্রচুর পরিমাণে কাজ করতে হয়। এখানে হইতেছে কোনো টাইম টেবিল নাই। কারণ হচ্ছে হইতে পারে যে মানে তোমার মানে কাজ করতে করতে এক্সপেরিমেন্টেশন গুলাই এমন হয় যে দেখা যাচ্ছে যে অনেক সময় লাগে। যে আমরাও হইতেছে, যেমন ধরো যে হইতেছে অনেকে দেশ থেকে কল দিয়ে জিজ্ঞেস করে যে ভাই আপনি কই, তখন হয়তো বাজে বাজে রাতের 11টা। আমি বলি আমি ল্যাবে। তো ভাই এত রাতে ল্যাবে আপনি কি করেন? বাট দ্য থিং ইজ দ্যাট আমার এক্সপেরিমেন্টেশন ডিমান্ডস যে হইতেছে আমার মানে টানা ওই পর্যন্ত আমার ল্যাবে থাকতে হবে। কারণ আমি যদি ওখান থেকে সরে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমার স্যাম্পলটা নষ্ট, তো আমার সারাদিনের কাজের বৃথা। তো এরকম দেয়ার মানে অনেক মানে উদাহরণ দেওয়ার জন্য বললাম, এটা অনেক ধরনেরই সিচুয়েশন তোমাদের লাইফে আসবে মানে রিসার্চ করতে গেলে, যে তোমাকে হইতেছে হার্ড ওয়ার্কিং মেন্টালিটি থাকতে হবে। আদারওয়াইজ রিসার্চে ভালো করা সম্ভব না। দেন ফেইলিওর অ্যান্ড রিজেকশন ইজিলি নিতে পারতে হবে। হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ তুমি এক্সপেরিমেন্টেশন করবা। এক্সপেরিমেন্টেশন করতে গেলে দেখবা যে হইতেছে 100 বার এক্সপেরিমেন্টেশন করার পরে হয়তো তোমার রেজাল্ট আসছে, বা 10 বার বা 15 বার বা 20 বার। একই জিনিস বারবার করার পরে বিভিন্ন কিছু চেঞ্জ করতে 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 হয়তো বা তোমার কাছে ওই জিনিসটা রেজাল্ট আসছে।
সো তোমার এই ফেলিওরটাকে ইজিলি নিতে হবে। রিজেকশন রিজেকশন তো আমাদের ডেইলি লাইফের একটা জিনিস। সকালে ঘুম থেকে উঠলেই দেখি যে দুই তিনটা জার্নাল থেকে রিজেকশনের মেইল আসছে, যে তোমার আর্টিকেল রিজেক্টেড। তারপরে কি তুমি হতাশ হয়ে যাবা? না, তুমি আবার সুন্দর করে, যদি সেই এডিটর কোনো হইতেছে মানে তার ইনসাইট দেয় সেগুলো দেখবা, দেন হইতেছে সুন্দর করে জিনিসটাকে আরেকটা জায়গায় সাবমিট করবে। তো ওইটাই আর কি। এই যে ফেইলিওর এবং রিজেকশন জিনিসটাকে ইজিলি নিতে পারতে হবে। অনেকে এইগুলা দিয়ে হতাশ হয়ে রিসার্চ ছেড়ে দেয়। সো এগুলা করা যাবে না। হেল্পফুল পোলাইট যেগুলা খুবই বেসিক টাইপের, মানে মরাল ভ্যালুস, যেগুলো সবার মধ্যেই থাকা উচিত। এখন রিসার্চারেরও এগুলো অবশ্যই থাকা উচিত, এগুলো নিয়ে আর বেশি কিছু বলার নাই। অনেস্টি থাকতে হবে, ইয়েস, ইটস ইম্পর্টেন্ট। তুমি রিসার্চে অনেস্ট হইতে হবে। এখন তুমি বলতেই পারো যে ভাই আমরা তো অনেস্টি, আপনি কেন বারবার আমাদেরকে অনেস্ট হইতে বলতেছেন এখানে? কারণ হচ্ছে এমন অনেক সিচুয়েশনই আসবে যে তুমি অনেস্ট থাকতে পারবা না। তুমি অনেক কিছুই করবা, গোজামিল দিবা, একই একই হইতেছে আহ কি বলে, রেজাল্ট দিয়ে তুমি অসংখ্য পেপার পাবলিশ করতে পারবা, করার সুযোগ আসবে, তুমি তাই করবা। এই কাজগুলো আসলে করা উচিত না। সো কারণ এগুলো যদি, ফার্স্ট অফ অল এগুলো তো হইতেছে মোরাল ভ্যালুজের দিক থেকে খুবই খারাপ, এটা তো আছেই। সেকেন্ড অফ অল, এগুলা তুমি যদি করো আর এগুলা যদি কোনো সময় ধরা পড়ে, এগুলার কনসিকুয়েন্স খুবই কঠিন। সো বি কেয়ারফুল। তারপরে ধরো যে কিছু মেন্টাল অবস্টাকলস আসে, যেমন যেগুলোর কথা বললাম এগুলোর কারণেই আসে, যে ফ্রাস্ট্রেশন কাজ করবে, ডিপ্রেশন কাজ করবে, যে আরে আমি তো ডিপ্রেসড হয়ে যাচ্ছি, আমার ফ্রেন্ড ধুমাধুম রেজাল্ট বের করে ফেলতেছে, ধুমাধুম কিউএন আর্টিকেল করে ফেলতেছে, আমার তো কিছুই হচ্ছে না, বা আমি কি করব এখন। এই টাইপের আজাইরা চিন্তা ভাবনা করা যাবে না। হয়তোবা তার মানে তার হইতেছে টপিক ইজি ছিল, বা তার সে যে আর্টিকেল পাবলিশ করছে সেটার ইম্প্যাক্টও হয়তো অনেক কম, বাট তোমার হইতেছে টপিক অনেক হার্ড হইতে পারে, এবং এটা পাবলিশ হওয়ার পরে এটার ইম্প্যাক্ট অনেক বেশি হইতে পারে। সো এই টাইপের জিনিসপাতি নিয়ে কোনো সময় ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এগুলো কাজ করা যাবে যাবে না। এগুলার কারণেই মূলত হইতেছে ডিপ্রেশন আসে, দেখেই জিনিসগুলো মানে আমি বললাম। বাট এছাড়াও আরো অনেক জায়গা থেকে তোমার ডিপ্রেশন আসতে পারে। ভয় করা যাবে না, ইম্পোস্টার সিনড্রোম থাকা যাবে না, এগুলা রিসার্চারের মধ্যে থাকা যাবে না, থাকলেই সমস্যা। সো এগুলা দূর করার উপায় কি? এক্সট্রিমলি পার্সোনাল। তুমি যখনই এই জিনিসগুলো হবে, নিজের সাথে কথা বলো, নিজে নিজেই সেলফ মোটিভেশন অন সেলফ মোটিভেশন নিয়ে কাজ করো, তাহলে দেখবে যে তুমি আসলে এগুলা থেকে বেরোয় আসতে পারতেছো, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, আমি এই জন্যই বলি যে একজন সুপারভাইজার বা মেন্টর থাকা দরকার, এবং ভালো সুপারভাইজার বা মেন্টর যে আসলে তোমাকে বোঝে, তোমার সাথে মানে হইতেছে ওইভাবে অ্যাটাচ থাকবে। এবং দেখবা যে তুমি ধরো যে কোনো একটা রিসার্চের পার্টিকুলার জায়গায় আটকায় গেছো, যে সেটা থেকে বাইরে বের হয়ে আসতে পারতেছো না, তো তখন তুমি যদি সেই মেন্টর সুপারভাইজারের সাথে কথা বলো, দেখবা যে জিনিসটা অনেক বেশি ইজি হয়ে গেছে, কারণ সে অনেক মানে সেও হয়তো বা এই জিনিস এই ধরনের একটা স্টেজের মধ্যে দিয়ে গেছে, তো তখন সে তোমাকে ইজিলি ওই জায়গাটা থেকে বের করে আনতে পারবে। সো তখন এই জিনিসগুলো তোমার কাটবে। এই জন্যই আমি বলি যে একা একা আসলে করাটা টাফ জিনিসগুলা। ইটস বেটার যে তুমি অবশ্যই হইতেছে একটা ভালো গ্রুপ করতে পারো, গ্রুপে রিসার্চ করতে পারো, ভালো মেন্টরের আন্ডারে রিসার্চ করতে পারো, ভালো সুপারভাইজারের আন্ডারে রিসার্চ করতে পারো, এনিওয়ান এনিওয়ান যে খুবই ভালো তার সাথে রিসার্চ করতে পারো। সো কন্টিনিউয়াসলি যে একটু পুশিং, এই জিনিসটা দরকার, পজিটিভ পুশিং। আরো কিছু কিছু জিনিস আছে রিকগনাইজেশনের জন্য, তোমার রিকগনিশনের জন্য দরকার। যেমন প্রফেশনাল ইমেল অ্যাড্রেস, এটা নিয়ে আমি গত ইয়াতে কথা বলছি যে প্রফেশনাল ইমেল অ্যাড্রেস কিরকম হয়, ওরকম একটা ইমেল অ্যাড্রেস তোমার রাখা উচিত। তারপরে কারণ এই টাইপের একটা ইমেল অ্যাড্রেস খুবই দরকার, যেটা দেখলেই তোমার মানুষ চিনতে পারবে। এবং হইতেছে ধরো যে ইমেল অ্যাড্রেসটা সবসময় ইম্পর্ট্যান্ট হয় কেন? যেমন ধরো যে তুমি যখন রিসার্চ করবে তখন তোমার কোথায় কোথায় অ্যাকাউন্ট অবশ্যই থাকবে। একটা হইতেছে গুগল স্কলার, আর একটা হইতেছে কি ওয়েব অফ সায়েন্স, আর একটা হইতেছে ধরো যে অর্কিড, আবার হইতেছে কোথায় রিসার্চ গেট।
এই টাইপের যে জিনিসগুলো, এগুলাতে কিন্তু তোমার হইতেছে অবশ্যই অ্যাকাউন্ট থাকবে। সো এমন একটা প্রফেশনাল এবং ইমেল ইউজ করো, মানে ইউনিক ইমেল ইউজ করো, যেটা তুমি সবগুলা জায়গার সাথে কানেক্ট করে রাখবা। তাইলে দেখবো যে তুমি ধরো যে একটা পেপার পাবলিশ করছো, এই পেপারটা অটোমেটিক তোমার অ্যাকাউন্টগুলোতে অ্যাড হয়ে যাবে। নাইলে আবার নতুন করে হ্যাপা যে ওইটা খোঁজো সেইটা খোঁজো, ওই মানে আবার প্রত্যেকটা জায়গায় যে আপডেট করো, এই কাজগুলা করা খুবই হ্যাপা। তো তার জন্য আমি মানে এটা একটা উদাহরণ দিলাম যে তোমার একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস রাখা উচিত। পার্সোনাল ওয়েবসাইট বানানো যায় যে তুমি তোমার ওখানে তোমার মানে যেটাকে আমরা পোর্টফোলিও বলি, ওইখানে তুমি তোমার রিসার্চ সম্পর্কে লিখতে পারো, তোমার হইতেছে কি করতেছো সেগুলো সম্পর্কে আইডিয়া দিতে পারো। তারপরে তোমার বিভিন্ন ধরনের রেকগনিশন, লাইক হইতেছে তুমি কোনো অ্যাওয়ার্ড পাইছো সেগুলোকে সেখানে হাইলাইট করতে পারো। তুমি কনফারেন্সে গেছো, সেখানকার কনফারেন্সটা হইতেছে তুমি মানে কনফারেন্সে প্রেজেন্টেশন দিচ্ছ, এই টাইপের জিনিসপাতি ভিডিও বা পিকচার তুলে আপলোড করে রাখতে পারো, যাতে মানুষ আসলে বোঝে যে তুমি আসলে কি কি নিয়ে রিসার্চ করতেছো, কি করতেছো। একটা রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য একটা পোর্টফোলিও থাকা খুবই ভালো। তারপর তোমার রিসার্চ সম্পর্কে তোমার যে পাবলিকেশন গুলো হলো, এই পাবলিকেশন গুলো তুমি এখানে অ্যাড করতে পারো ওয়েবসাইটে, উইচ ইজ এ ভেরি গুড থিং। এবং এটা হায়ার স্টাডি যখন তুমি অ্যাপ্লাই করবে তখনও খুব হেল্প করবে, কারণ প্রফেসররা এই ওয়েবসাইট ভিজিট করতে খুব পছন্দ করে। সো চেষ্টা করো যে একটা পার্সোনাল ওয়েবসাইট ডেভেলপ করা। সিভি বানাও অ্যাজ সুন অ্যাজ পসিবল, যে সবাই সিভি বানাও, সিভি বানায় দেখো যে সিভি বানাইলেই দেখবে যে তোমার মধ্যে মানে মাঝে মাঝে সিভি খুলে দেখবে যে তোমার সিভিতে কিছুই নেই। তো তখন তোমার মধ্যে হইতেছে এক ধরনের মানে টান অনুভব করবা যে আমার ওই পার্টিকুলার সেকশন গুলাতে কিছু অ্যাড করতে হবে, তার জন্য কাজ করতে হবে। সো ইটস ইম্পর্টেন্ট যে তুমি তোমার সিভিটা বানাও এবং মাঝে মাঝে সপ্তাহে এক দুই দিন করে খুলে খুলে দেখো যে তোমার কি কি অ্যাড হইলো, কি কি নাই, কি কি করতে হবে। সো create a CV, then create profile in different research related places, যেগুলোর কথা বললাম, অর্কিড হইতে পারে, ওয়েব অফ সায়েন্স, দেন লিঙ্কডইন, রিসার্চ গেট, তারপরে আর কি গুগল স্কলার, এই টাইপের জায়গাগুলোতে তুমি এগুলা অ্যাড করতে মানে তোমার অ্যাকাউন্ট খুলতে পারো। অথবা তোমার পেপার নাই, তাতে কি হয়েছে, তুমি একটা অ্যাকাউন্ট খুলেই রাখলা। তখনই তোমার মনে হবে যে আরে আমার এই জিনিসটা ফাঁকা ফাঁকা লাগে, একটা দুইটা পেপার করা দরকার, করে অ্যাড করে রাখবা। তো তুমি এই ইয়াগুলা খোলো আর কি। তারপরে তুমি কিছু ব্লগস লিখতে পারো, এই যে তোমার পার্সোনাল যে ওয়েবসাইট আছে এখানে তুমি ব্লগ ব্লগ লিখতে পারো। তারপরে হইতেছে ভ্লগস বানাইতে পারো রিসার্চ রিলেটেড তোমার পার্টিকুলার টপিকের উপরে, ইউটিউব ফেসবুকের জন্য গুড, ভেরি হুইচ ইজ ভেরি গুড। বিভিন্ন জায়গায় লেকচার দিতে পারো, ভলেন্টারি লেকচারও দিতে পারো, যে মানুষকে শেখাইলে তোমার নিজের শেখাটাও অনেক বেশি স্ট্রং হয়। একটু কমিউনিটি সার্ভিস করলা, সমস্যা কি? তো এগুলা করতে পারো আর কি। আর পিএইচডি রোড ম্যাপটা কিরকম হয়? পিএইচডি রোড ম্যাপটা বেসিকলি আমরা হইতেছে, বিশেষ করে যদি আমেরিকার কথা বলি, তাহলে আমেরিকাতে হইতেছে পিএইচডিটা গোটা ওয়ার্ল্ডের থেকে একটু ডিফারেন্ট, কারণ এখানে 5 বছর টাইম, মিনিমাম 5 বছর টাইম হচ্ছে আমরা অ্যালট করা থাকে। এক্সেপশনাল কেসে দেখা যায় যে অনেকে 3.5 বছরেও শেষ করে বা 4 বছরেও শেষ করে, বাট মোস্টলি 5 বছর। আর অ্যাভারেজে 5 বছরই লাগে, আর হইতেছে বেশি ওয়ার্স্ট কেস সিনারিওতে 7-8 বছর লাগে যায়। সো এটা হচ্ছে মেইনলি সময়। আর আউট অফ দ্য আমেরিকা মোস্ট অফ দ্য কান্ট্রি গুলাতে পিএইচডি লাগে হইতেছে কত বছর? 3 বছর। 3 বছরের ডিগ্রি, 3 বছরের মধ্যে তারা ডিগ্রি কমপ্লিট করে ফেলে। এখন এখানে একটা ক্যাচ আছে, সেই ক্যাচটা হচ্ছে আমেরিকায় তুমি ডিরেক্টলি আন্ডার গ্রাডের পরেই পিএইচডির জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবা। যে তুমি যেহেতু এখানে 5 বছরের ডিগ্রি, তো তুমি হচ্ছে ডিরেক্টলি আন্ডার গ্রেড থেকে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং হচ্ছে এনরোল করে তুমি পিএইচডি শুরু করতে পারবা। এবং তুমি যদি চাও তাহলে 2 বছর পরে একটা পরীক্ষা দিয়ে তুমি হচ্ছে মাস্টার্স ডিগ্রিও নিয়ে নিতে পারবা। এই অপশনও এখানে আছে, আর যদি যদি না চাও, নেওয়ার দরকার নেই। কিন্তু আউটসাইড অফ আমেরিকা তোমাকে হইতেছে সব জায়গাতে মাস্টার্স করে দেন পিএইচডিতে ঢুকতে হবে। সো মাস্টার্স করতে 2 বছর লাগে সেখানে। সো মাস্টার ডিগ্রি করে যখন তুমি ওই আবার ওই ডিগ্রিতে ঢোকো তো 3 বছর, আর 2 বছর মিলে আসলে ওইখানেও 5 বছরই লাগে। সো মোট কথায় আমরা যদি বলি, তাইলে পিএইচডি হতেছে জার্নিটাই মোটামুটি 5 বছরে।
তো কি হয় 5 বছরের এই জার্নিতে? ফার্স্ট অফ অল, প্রথম 2 বছর তোমাকে কোর্স ওয়ার্ক করতে হয় আমেরিকায়। বিভিন্ন মানে কত ক্রেডিট, এটা ডিপেন্ড করে হইতেছে তোমার পার্টিকুলার ডিপার্টমেন্টের উপরে বা ইউনিভার্সিটির উপরে, যে তুমি কত মানে কত ক্রেডিট তোমাকে হইতেছে কোর্স ওয়ার্ক করতে হবে। এবং এই কোর্স ওয়ার্কটা হবে কমপ্লিটলি রিলেটেড টু ইয়োর রিসার্চ। তুমি যে এই ফিল্ডের দিকে রিসার্চ করতে চাচ্ছ, তোমার কোর্স ওয়ার্ক গুলো ওই দিকের ফিল্ডের সাথে অ্যালাইন করেই করা উচিত। তো যদি এখানে মানে ওপেন, তুমি চাইলে অন্য কিছু করতে পারো, বাট ওইটা আসলে খুব বেশি লাভ হয় না। সো কোর্স ওয়ার্ক করার পরে অ্যাট দ্য মিন টাইম তুমি হইতেছে শুধু কোর্সই করবা না, ব্যাকগ্রাউন্ড স্টাডি করবা। বিভিন্ন ধরনের লিটারেচার স্টাডি করবা। লিটারেচার স্টাডি করার পরে লিটারেচার থেকে একটা কি বের করবা, রিসার্চ গ্যাপ বের করবা। তারপরে কি করবা, মানে ফার্স্টে একটা এরিয়া ঠিক করে, রিসার্চ এরিয়া ঠিক করে কি করবা, গেইন নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট টপিকস। ওই ওর মধ্যে কি কি ধরনের নলেজ এবং টপিক আছে সেগুলো সম্পর্কে আইডিয়া নিবা। দেন হইতেছে ওখান থেকে একটা প্রবলেম সিলেক্ট করবা, যেটাকে আমরা রিসার্চ গ্যাপ বলি। রিসার্চ গ্যাপ বলার পরে তোমার হইতেছে কি কাজ, তুমি যখন রিসার্চ গ্যাপটা পেয়ে গেলা তখন তোমার কাজ হইতেছে ওইটা দিয়ে একটা প্রপোজাল লেখা। প্রপোজাল লেখার পরে ওই প্রপোজালটা সাবমিট করা। প্রপোজালটা সাবমিট করার পরে দেখবা যে তোমাকে তখন একটা পরীক্ষা দিতে হয়। এটা মোস্ট অফ দ্য জায়গায় হইতেছে ওরালি হয়, মানে হইতেছে প্রেজেন্টেশন দিতে হয়, অথবা হইতেছে কোথাও কোথাও তোমার হইতেছে জাস্ট একটা হাতে পরীক্ষা দিলেও চলে, মানে লিখে লিখে পরীক্ষা হয়। সো দুইটাই হইতে পারে। তো তোমাকে সেখানে সেটা ডিফেন্ড করতে হয় যে তোমার ওই প্রবলেমটা আসলেই মানে হইতেছে পিএইচডি করার মতো কিনা। ওই পার্টিকুলার রিসার্চ গ্যাপটা যে তুমি সলভ করতে চাচ্ছ, ওইটা সলভ করে তুমি পিএইচডি ডিগ্রি পাবা কিনা, এইটা জাজ করবে একটা কমিটি থাকে। তারা, সেই কমিটিতে তোমার সুপারভাইজারও থাকবে। সো বেসড অন দ্যাট তোমাকে ওই পরীক্ষায় পাশ করতে হবে, যে পরীক্ষাটাকে আমরা বলি ক্যান্ডিডেসি এক্সাম। সো ক্যান্ডিডেসি এক্সাম পাশ করার পরে তুমি হইতেছে হওয়া তখন পিএইচডি ক্যান্ডিডেট। সো তুমি কিছু কিছু মানুষের লিঙ্কডইন বা বিভিন্ন জায়গা প্রফেশনাল জায়গায় দেখবা যে সে তার বায়োতে লিখে রাখে পিএইচডি ক্যান্ডিডেট। তার মানে বুঝবা সে ক্যান্ডিডেসি এক্সাম পাশ করছে, এবং সে এখন ইদার থার্ড, ফোর্থ আর ফিফথ ইয়ারে আছে তার পিএইচডি ডিগ্রি। এই জন্য সে তখন লিখে যে পিএইচডি ক্যান্ডিডেট। সো তখন সে তার হইতেছে রিয়েল যে ইন হ্যান্ড রিসার্চ ল্যাবে, যদি মানে আমার মানে এই টাইপের ফিল্ডের গুলোর কথা বলি যেখানে হইতেছে ল্যাব ওয়ার্ক আছে, তারা ওই ইন হ্যান্ডে ল্যাব ওয়ার্ক শুরু করে এবং ওই পার্টিকুলার রিসার্চটাকে মানে রিসার্চ প্রবলেমটাকে, ওই যে হাইপোথিসিসটাকে তারা ডিফাইন করার ট্রাই করে। সো এখন বিভিন্ন, তো এটা করতে গিয়ে তারা বিভিন্ন স্টেপ বাই স্টেপ হইতেছে কাজ করে। সো এই স্টেপগুলা যে প্রত্যেকটা স্টেপ সলভ করতেছে, এই প্রত্যেকটা স্টেপের সলিউশন গুলা তারা এক একটা রিসার্চ আর্টিকেল আকারে বিভিন্ন জার্নাল কনফারেন্সে সাবমিট করে। তার যে টপিকটা হইতেছে যে সে আসলেই যে মানে এই টপিকটা যে কাজ করতেছে, এই টপিকটা যে ভালো এবং এই টপিকটা যে আসলে ইম্পর্টেন্ট, এবং তা সে যে একটা মানে রাইট ডিরেকশনে যাচ্ছে, এইটা হইতেছে পাবলিকেশন হলে তখন আমরা ধরে নেই যে আচ্ছা ঠিক আছে, যেহেতু একটা বড় রিসার্চ কমিউনিটি তার রিসার্চটাকে হইতেছে রেকগনাইজ করতেছে, তো তার মানে হইতেছে সে আসলে ডিগ্রি পাওয়ার দিকেই যাচ্ছে। এবং সে ফাইনালি যখন তার যে প্রপোজড অবজেক্টিভস ছিল, সেই অবজেক্টিভসটাকে যখন সে ফুলফিল করতে পারে, তখনই তাকে তার প্রফেসর যদি মনে করে যে হ্যাঁ সে এখন ডিগ্রি পাওয়ার যোগ্য, তখন সে তার ডিজার্টেশনটা লেখে। ডিজার্টেশন মানে কি, আমরা যেটাকে থিসিস পেপার বলি, ওই যে মোটা একটা বই। তো ওইটা লিখে লিখে সাবমিট করে, দেন পিএইচডি ডিফেন্স হয়। সেখানে কমিটি থাকে, কমিটির সামনে সে প্রেজেন্ট করে, কমিটিরা তাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে, সে সেগুলোর একটা জাস্টিফাইড অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। এবং যদি সবাই মিলে রাজি হয় যে সে পিএইচডি পাওয়ার যোগ্য, তো তখন তার মাথায় ওই হ্যাটটা তুলে দেয়, এবং সে হ্যাটটা পাইলে সে পিএইচডি হয়ে গেল। তখন তার নামের সামনে লিখবে যে ডক্টর অমুক। সো ছোট করে বললে পিএইচডি জার্নিটা এরকম। আচ্ছা, তোমরা এই যে পুরো পিএইচডি জার্নিটার সাথে মানে এই যে পুরো কোর্স যারা এটা করলা, তারা কি কোনো মিল দেখতে পাইলা? মানে আজকে যে পিএইচডি রোড ম্যাপটা কথা আমি বললাম, এই রোড ম্যাপের সাথে কি মানে এই এই কোর্সটা যে আমি করাইলাম এটার কোনো মিল আছে?
ঘুমাই গেছে নাকি সবার? এনিওয়ান? কোনো মিলই খুঁজে পাইলে না তোমরা? সো ব্যাড। ভাই ভাবতে হবে একটু। আমরা এই কোর্সের প্রথমেই শেখাইছি কিভাবে একটা রিসার্চ এরিয়া সিলেক্ট করতে হয়। দেন শেখাইছি গেইন নলেজ আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট টপিক, সেই টপিকে কিভাবে অনেকগুলা টপিক সাব টপিক থাকে সেগুলো নিয়ে পড়তে হয়। দেন সেই সাব টপিককে ন্যারো ডাউন করতে 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 পার্টিকুলার একটা প্রবলেম সিলেকশনে আসতে হয়। দেন আমরা কি শেখাইছি, রজার বেকনের যে চার্ট ছিল সেই চার্টে শেখাইছি না। দেন তারপরে প্রত্যেকটা প্রত্যেকটা টপিকের উপরে এক একটা করে আমাদের সেশন ছিল প্রিভিয়াসলি। যে ওই যে একটা ন্যারো ডাউন করে একটা নির্দিষ্ট টপিকে আসলাম, দেন ওই টপিকটা সলভ কিভাবে করব সেটা সেটা নিয়ে কাজ করব, সেটা প্রবলেম সলভিং এর মধ্যে পড়ে। দেন জিনিসটাকে কিভাবে লিখবো, লিখে বিভিন্ন জায়গায় সাবমিট করব, কাইন্ড অফ সেম থিং। এখানে আমরা পিএইচডি রোড ম্যাপে যে সমস্ত ঘটনা ঘটে আমরা পুরো কোর্সটা ডিজাইন করছি ওইভাবেই। সো তুমি যে হায়ার স্টাডি করতে যাবা বা তুমি যে তোমার রিসার্চে ক্যারিয়ার করবা, তার জন্যে এই কোর্সটা হবে একটা খুবই মানে বিগিনার লেভেলে একটা খুব ভালো স্টার্ট। সো যদি কারো কোনো কনফিউশন থাকে, সে আবার কিন্তু হইতেছে ব্যাকে গিয়ে, কারণ ভিডিওগুলো আমরা অলরেডি আপলোড করেই রাখছি তোমাদেরই জন্য। তোমরা বিভিন্ন টপিকগুলো ধরে ধরে আবার ভিডিও দেখে যে জিনিসগুলো হইতেছে ক্লিয়ার করে নিতে পারো। তো ব্যাপারটা হলো ওইটাই। এই জন্যই আমরা আমাদের কোর্সটার নাম দিয়েছিলাম ইন্ট্রোডাকশন টু রিসার্চ মেথোডোলজি। অ্যাকচুয়ালি কিভাবে রিসার্চ করতে হয় সেই রিলেটেড কথাবার্তাগুলাই এই পুরা মানে কোর্সটাতে আমরা ডিসকাস করছি। এবং আমরা লাস্টে দেখলাম পিএইচডি যেহেতু একটা কমপ্লিটলি রিসার্চ ওরিয়েন্টেড ডিগ্রি, যেটা হচ্ছে শুধুমাত্র রিসার্চ করার উপরে বেস করে তোমাকে এই ডিগ্রিটা দেওয়া হয়, এবং সেটার যে রোড ম্যাপ সেই রোড ম্যাপের সাথে এই কোর্সটা যে ভাবে আমরা আগাইছি সেটা মেলে, ইন্ট্রোডাকশনটা মেলে পুরাটাই। এই জন্যই আমরা আমাদের এই কোর্সটার নাম রাখছিলাম ইন্ট্রোডাকশন টু রিসার্চ মেথোডোলজি। যেমন তুমি তোমার কোনো যে ডিপার্টমেন্টেরই হও, তুমি যদি মেটেরিয়াল সায়েন্সে পড়ো তাহলে তোমাকে ফার্স্ট ইয়ারে পড়তে হয় ইন্ট্রোডাকশন টু মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বড় ভাই ক্যালিস্টারের একটা বই আছে মোটা, অথবা আস্কল্যান্ডের বই আছে মোটা, ওই দুইটা একটা পড়িয়ে। তো ক্যালিস্টারের ওই বই খুলে দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে এক একটা করে হইতেছে কোর্স আছে আমাদের। থার্ড ইয়ার থেকে শুরু হবে। থার্ড ইয়ার থেকে মানে 3-1 থেকে 4-2 পর্যন্ত এই চারটা সেমিস্টারে প্রায় হইতেছে 20টা হচ্ছে তোমার কোর্স আছে। এর মধ্যে কিছু থাকে হইতেছে আইপি বা রিলেটেড কোর্স, ওই দুইটা যদি বাদ দেই তাহলে মোস্টলি বাকি কোর্সগুলা হইতেছে তোমার, দেখবা যে ওই ক্যালিস্টারের বইয়ের যে এক একটা চ্যাপ্টার, ওই প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এক একটা করে কোর্স পরে হচ্ছে আমাদেরকে করতে হয়। এই জন্যই যেহেতু পরবর্তীতে এই কোর্সগুলো আমাদেরকে করতে হয়, তার জন্যই আমরা শুরুতে এগুলা মানে ক্যালিস্টারের বইটা পড়ি, এবং ওই কোর্সটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রাইট? সো এই যে তুমি যে রিসার্চটা করবা সেখানে তুমি প্রত্যেকটা টপিকের উপরে এক্সটেন্সিভলি পড়াশোনা করবা, এক্সটেন্সিভলি রিসার্চ করবা। দ্যাটস ওয়াই আমি তোমাকে এই যে ইন্ট্রোডাকশন টু রিসার্চ মেথোডোলজিতে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আস্তে হালকা হালকা করে ধারণা দিছি। সো আই থিঙ্ক কতখানি বুঝাইতে পারছি জানি না, বাট আমি আমার এন্ড থেকে অনেক চেষ্টা করছি। বাকিটা আপ টু ইউ। হোপফুলি তোমরাও এনজয় করছো বা করো নাই। আমি জানি না, বাট যদি কারো কোনো উপকারে আসে অবশ্যই মানে সেটাই আমার জন্য সব থেকে বেশি বড় পাওয়া হবে, নাথিং এলস। আর একটা বিষয়, যেহেতু আজকে লাস্ট সেশন, তো খুব বেশি মানুষও নাই, প্রায় 16 জনের মতো আছে। তো সবাইকেই বলবো যে হচ্ছে মানে
ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট সাবমিট করো, এবং হইতেছে যে তোমার অপরচুনিটি যেটা আছে যদি মনে করো, তাহলে ওইটা সিক করার ট্রাই করো থ্রু ইওর অ্যাসাইনমেন্ট। আমরা হচ্ছে ম্যাক্সিমাম সংখ্যক, মানে যতখানি মানে যত বেশি পারা সম্ভব ছেলেপেলেকে হইতেছে ইয়া করার চেষ্টা করবো আর কি, এঙ্গেজ করার চেষ্টা করব ফার্দার ইয়াতে। আর লাস্টলি এই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পুরো সেশনটাই ছিল তোমাদের, আহ, তোমরা হয়তো জানো যে তোমাদের এই সিনিয়র, বেসিক্যালি এখানে তো সবাই রুয়েটেরই। সো তোমাদের এই সিনিয়র 19 সিরিজের এমডি ইকবাল হোসাইন, তার রিমেম্বারেন্সে আমরা এই কোর্সটা এবারে শুরু করছিলাম। সো সবাই তার জন্য দোয়া করবা, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতেছি করে আমরা আমাদের এই কোর্স এখানেই শেষ করতেছি। এবং আমরা এখন কিউএনএ সেশনে যাব, যদি কারো কোনো কোশ্চেন থাকে সে জিজ্ঞেস করতে পারে, ইদার চ্যাটে অর আনমিউট করে ডিরেক্টলি জিজ্ঞেস করা সম্ভব। এনিথিং, ইউর ক্যারিয়ার, হায়ার স্টাডিজ, রিসার্চ, এনিথিং। এই আমার একটা কোশ্চেন ছিল, আমি আপনাকে ব্রিফলি কোশ্চেনটা করি। তা হচ্ছে, কয়েকদিন আগে একটা ছেলেকে আপনি সম্ভবত বলেছিলেন যে আহ, আমাদের যে রিসার্চটা এটার সাথে হায়ার স্টাডিজ এর সাথে খুব বেশি রিলেশন নাই। পরবর্তীতে আমি আপনার হায়ার স্টাডিজ এর ভিডিওটা দেখলাম, তখন আপনি বলছিলেন যে যদি কারো সিজি একটু ড্রপ করে তাহলে তার এটা মেকআপ দেওয়ার জন্য রিসার্চটা প্রয়োজন। তো ভাই মেইন কথাটা হচ্ছে যে কেউ যদি মানে চায় যে পাবলিকেশন তার যদি বেশি হয়, এটা কি সিজি কে মেকআপ দেয়? আর যদি এমনটাই হয়ে থাকে তাহলে তো মানে কেউ যদি আগে থেকে পাবলিকেশন করতে পারে, মানে থার্ড ইয়ারে কেউ যদি পাবলিকেশন করতে পারে তাহলে ফোর্থ ইয়ার পর্যন্ত তার যদি আরেকটা হয়ে যায়, অর্থাৎ দুইটা পাবলিকেশন যদি হয়, তাহলে তার মানে ইম্প্যাক্টটা কি ধরনের পড়ে, এটা একটু জানতে চাচ্ছিলাম। ভেরি গুড কোয়েশ্চেন। ব্যাপারটা হচ্ছে যে দুইটা সিচুয়েশন ছিল হইতেছে, মানে এই কোশ্চেন গুলো ছিল পার্সোনাল, এক্সট্রিমলি পার্সোনাল, এই জন্য এই কোশ্চেন গুলোর অ্যান্সার আসলে এরকম জায়গায় দেয়া খুবই টাফ। যে যেমন তুমি আমাকে কোশ্চেন করতেছো যে ভাই, নাম্বার ওয়ান, যে আপনিই বলতেছেন যে সিজিপিএ মানে কি বলে রিসার্চ, হায়ার স্টাডি করার জন্য রিসার্চ লাগে না, আপনি আরেক জায়গায় বলতেছেন যে হায়ার স্টাডি তবে করার এটা জন্য আমার রিসার্চ লাগে। মানে পার্সোনাল কোশ্চেন আগেও ছিল, জাস্ট মানে আপনি যেহেতু বলছিলেন তো ওই সাপেক্ষে বলে দিছি। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে কিছু কন্ট্রাডিকশন, আপনি কন্ট্রাডিক্টরি কথা বলতেছেন, হুইচ ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন সরফরাজ। হ্যাঁ। সো আমি এই জিনিসটা আজকে ক্লিয়ার করবো। সো ধরো তোমাকে আমি যে জিনিসটা আমি প্রত্যেক দিনই মানে বলি, সেটা হচ্ছে যে তুমি মানে গোল কিভাবে ফিক্স করো, এইটা আগে তোমাকে বোঝা দরকার, বুঝছো? যে তুমি ধরো যে হায়ার স্টাডিজে যাবা বা রিসার্চ ওরিয়েন্টেড ক্যারিয়ার করবা, মানে কি করবা তোমার, মানে হচ্ছে মানে গোলটা কি? তোমার যদি গোলটা হয় হায়ার স্টাডিজ করব, করে আমি রিসার্চ ওরিয়েন্টেড একটা ক্যারিয়ার তৈরি করব, তো সেটাই হওয়া উচিত সবার, তাইলে বাকি জিনিসগুলো ইজি হয়ে যায়। কিন্তু আমরা কি করি, আমরা মোস্ট অফ দ্য কেসেই দেখা যায় যে আমরা গোল ফিক্স করি খুব ছোট, যে আমরা হইতেছে রিসার্চ করে বাইরে যাব, বাইরে যে সেটেল হব, এরকম ধরনের আমরা হচ্ছে একটা ছোটখাটো টাইপের কথা মানে ইয়া করি আর কি, গোল ফিক্স করি। কিন্তু সে যদি আসলেই রিসার্চ ওরিয়েন্টেড একটা গোল ফিক্স করতো যে সে একটা ক্যারিয়ার তৈরি করবে এই রিসার্চে, এবং এই রিসার্চের মাধ্যমে সে অনেক ভালো কিছু একটা করবে, সে ইনোভেশন, এমন একটা ভালো ইনোভেশন নিয়ে আসবে যেটাকে সে পরবর্তীতে মানে সেইটা দিয়ে সে হইতেছে স্টার্ট আপ কোম্পানি টম্পানি দেওয়ার পরে একটা ইউনিকর্ন হয়ে যাবে। So, এরকম মেন্টালিটি যদি নিয়ে কেউ আগায়, তাইলে দেখবা যে কি হয়, এই যে বাকি যে জিনিসগুলা, এই জিনিসগুলা কিন্তু তার জন্য খুব ইজি হয়ে যায়।
ধরো যে তুমি বাইরে আসবা, বিভিন্ন ভালো একটা ইউনিভার্সিটিতে পড়বা, বা হইতেছে তুমি হইতেছে বাইরে এসে কোনো একটা ভালো দেশে সেটেল হবা। সেটেল হওয়ার পরে তুমি হইতেছে এই জিনিসগুলো করবা, এগুলো কিন্তু তোমার জন্য তখন আর কোনো ব্যাপারই না। কিন্তু তোমার গোলই যদি হয় যে কোনো মতে খালি বাইরে আসা, তাহলে তুমি তো ওর দিকে তো যাইতেই পারবা না। তোমার এই লাইফটাই অনেক বেশি মিজারেবল হয়ে যাবে, এবং তুমি হয়তো বা সামহাও অ্যাচিভ করে হায়ার স্টাডিজে আসলা, আসার পরে হতাশ হয়ে যাবে যে এখন আমি কি করব, আমার তো আর কোনো মানে হইতেছে, মানে আমি তো সামনে আর কোনো হোপ দেখতেছি না। সো এই জন্য আমি না, এটাই উচিত সবার, যে একটা বড় গোল ফিক্স করা উচিত, যে আমি ওইটা অ্যাচিভ করতে চাই। সো ওইটা অ্যাচিভ করতে গেলে তোমার এখন কি করা উচিত এবং তোমার রোড ম্যাপটা কিরকম হওয়া উচিত, এটা কিন্তু তুমি তখন ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারবা। সো আমি ওই কথাগুলো যে বলছি, এটার পিছনে কারণ হচ্ছে যে এক একজন এক এক স্টেজে ছিল। সো তুমি কোন সিরিজে আসো আমি জানি না, তুমি কোন সিরিজে আসো, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে যে মানে ধরো তুমি 2-3 সিরিজে। 2, 3, ওকে, তুমি অনেক মানে আর্লি স্টেজে আছো এখন। সো ব্যাপারটা হচ্ছে তুমি যদি এই স্টেজেই, এখন যদি তুমি হচ্ছে ধরো যে হায়ার স্টাডিজে যাইতে গেলে কি কি করা লাগে, কি কি হয়, এই টাইপের জিনিসপাতিগুলো যদি এখন থেকে দেখে রাখো। ধরো যে তুমি আমেরিকা আসতে চাচ্ছ, তো তোমার প্রথম কাজ কি জানো? আমেরিকা কেমনে মানুষ যায় এইটা জানা। তুমি যদি আমার ওই ভিডিও মানে হায়ার স্টাডিজের ভিডিওটা দেখে থাকো, ওইখানে দেখবা যে আমি শুধুমাত্র মানে স্পেসিফিক্যালি মানুষকে এইটা জানাইছি যে হায়ার স্টাডিজের প্রসেসটা কি, সেখানে কি কি হয়, কিভাবে যাইতে হয়, তাই তো? তো তুমি যদি ওই জিনিসটা সম্পর্কে জানো না, তখন তোমার কাছে আমার এই কোশ্চেনের অ্যান্সার গুলা খুবই ক্লিয়ার হয়ে যাবে, মানে আমি কেন এইগুলা বলছি। সো তুমি যদি আমেরিকা যদি আসতে চাও, বা হইতেছে তুমি একটা হায়ার স্টাডিজে আসতে চাও, তোমাকে কিন্তু শুধুমাত্র তোমার সিজিপিএ, তোমার রিসার্চ, তোমার এই সমস্ত বিষয়ের উপরে জাজ করা হয় না। তোমার পুরা প্রসেসটাকে, তোমার এই যে তুমি যে অ্যাডমিশন পাবা বা তোমার যে হায়ার স্টাডিজের জন্য আসবা, এই পুরো জার্নিটাকে হলিস্টিক্যালি তারা হইতেছে তোমার কি করে, ইভালুয়েট করে। তো হলিস্টিক ইভালুয়েশন কেমনে, কিরকম ভাই, এটা কিভাবে হয়? এটা হচ্ছে তুমি তোমার যে জিনিসগুলো আছে, ফার্স্ট অফ অল তোমার রেজাল্ট। রেজাল্ট মানে কি? তোমার সিজিপিএ। তুমি আন্ডারগ্রেড থেকে ডিরেক্ট মাস্টার্স বা পিএইচডিতে আসতে চাচ্ছ, প্রথম যে জিনিসটাকে তোমাকে তোমাকে জাজ করা হবে সেটা হচ্ছে তোমার সিজিপিএ। সো অনেকে বলতে পারে যে ভাই সিজিপিএ যাদের বেশি আছে তাদেরকেই কেন নেওয়া হয়? সিজিপিএ যাদের বেশি আছে তাদেরকে নেওয়া হয়, এর পিছনে কারণ হচ্ছে সে কনসিস্টেন্ট, সে সিনসিয়ার। কারণ নাহলে আর কি হচ্ছে, দিয়ে জাজ করবে? হ্যাঁ, তো সে কনসিস্টেন্ট। সে, না, অনেকের কোশ্চেন থাকতে পারে এখানে, অনেকেই মানে সিজিপিএ খারাপ থাকতেই পারে। তো হইতেছে সে কনসিস্টেন্ট, সে হইতেছে সিনসিয়ার। সো ব্যাপারটা হচ্ছে কি, একটা জিনিস আছে যে হ্যাঁ তুমি হচ্ছে আউটস্ট্যান্ডিং, তুমি ব্রিলিয়ান্ট, তোমার হইতেছে তুমি হয়তো রিসার্চ অনেক ভালোও করবা পরবর্তীতে, বাট আমি তোমার উপরে কেমনে সেই বিশ্বাসটা রাখবো? তুমি অনেক ভালো রিসার্চ করো কিন্তু হইতেছে তুমি সিনসিয়ার না, তুমি টাইমলি আমাকে জিনিসগুলো দিতে পারো না, তা আমি তো তোমাকে রিক্রুট করবো না, কারণ আমার প্রত্যেকটা জিনিসই হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। আমি ধরো যে হইতেছে আমি এনএসএফ এ একটা গ্রান্ট সাবমিট করবো, আমি ধরো যে তোমার সুপারভাইজার বা প্রফেসর, তোমাকে আমি আনলাম, আমি তোমাকে বললাম যে অমুক দিন হচ্ছে ডেডলাইন, আমার এই এই জিনিসগুলো লাগবে। তুমি ডেডলাইন পার হয়ে গেছে, তোমার খবরই নেই। তো তাইলে তো আমার মানে সেটা আমার জন্য খুবই খারাপ। আর তোমার সিজিপিএ খারাপ হওয়া, আন্ডারগ্রেডে সিজিপিএ খারাপ হওয়ার পিছনে এইটাই কারণ যে তুমি সিনসিয়ার না। এখানে রুয়েটে যারা ভর্তি হয় তারা হচ্ছে দেশের শ্রেষ্ঠ মেধাবী, কারণ এক সেশনে যে সমস্ত শ্রেষ্ঠ মেধাবী স্টুডেন্টরা হইতেছে বের হয় প্রত্যেক বছর এইচএসসি দিয়ে, তারাই হইতেছে দেশের 4টা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যায়। তো সেই শ্রেষ্ঠ মেধাবী স্টুডেন্টরা এখানে এসে খারাপ কেন করে? কারণ তারা ইদার মোটিভেশন হারায় ফেলে, তারা হইতেছে সিনসিয়ারিটি হারায় ফেলে, তারা চিল করে, সিটির আগের দিন ঘুরে বেড়ায়, ক্লাসে যায় না, সারা রাত গেমস খেলে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, সকালবেলা ঘুমায়, ক্লাসে যায় না, ক্লাসে কি পড়ানো হয় সেটা জানে না। আলটিমেটলি কি হয়? তার রেজাল্ট ভালো হয় না। সো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তার মানে কি, এই যে তোমার যে সিজিপিএ সেটা কিন্তু তোমার লাইফস্টাইলের একটা রিফ্লেকশন। সো তখন প্রফেসর তো তোমাকে বলবেই যে তোমাকে আমি নিব না।
সো এখন কোশ্চেন আসে যে হইতেছে তাইলে আমি তো ভুল করে ফেলছি ভাই, তো আমি তো তখন হইতেছে বুঝি নাই, তো তখন তো আমি একটা ভুল করে ফেলছি, আমি এই ভুল শোধরাবো কিভাবে, সেইটারও উপায় আছে। তখন জিনিসগুলো আছে, বাকি জিনিসগুলো, বাকি যে জিনিসগুলো হচ্ছে কি, তুমি যেহেতু পিএইচডিতে আসতে চাচ্ছ, পিএইচডি একটা রিসার্চ ওরিয়েন্টেড ডিগ্রি, সো তুমি তখন চেষ্টা করবা যে তুমি হয়তোবা সিজিপিএ অনেক খারাপ হয়ে গেছে, ওর জন্য তুমি কিছু রিসার্চ দেখাইতে পারো যে প্রফেসর আমি তখন বুঝি নাই, আমি ভুল করে হইতেছে এরকম হয়ে গেছে। মানে তুমি তো প্রফেসরকে এরকম ডিরেক্ট বলবা না, তোমার মানে এই যে তোমার যে ইয়াগুলা যাবে, মানে তোমার সিভি এই কথাটা বলবে, তোমার সিভিতে তো সব থাকবে, তোমার সিভি এই কথা বলবে যে প্রফেসর দেখো আমি হতেছে যে এখন রিসার্চ করে জিনিসটাকে কাভার করার চেষ্টা করছি, আমি রিসার্চ পাই, যেহেতু পিএইচডি রিসার্চের ডিগ্রি, দেখো আমার ভালো ভালো জায়গায় পাবলিকেশন আছে, তার মানে আমার মধ্যে পটেনশিয়ালিটি আছে। তো গেল। তারপরে ধরো যে তুমি মানে বিভিন্ন ধরনের আরো অন্য অন্য কোকারিকুলার অ্যাক্টিভিটিজের সাথে কানেক্টেড হইতে পারো, হইছো, সেগুলো দেখাইতে পারো। বা তুমি ধরো যে একটা খুব আম, সুন্দর আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি বা মোটিভেশন লেটার। তো এই যে স্টেটমেন্ট অফ পারপাসটাতে তুমি তোমার জীবনের ফুটায় তুলতে পারো যে তুমি এক সময় বদমাইশ আছিলা, সেই সময় মানে ভন্ডামি করে সিজিপিএ কম করছো, এখন হতেছে সেটাকে কাভার দেওয়ার চেষ্টা করতেছো, কিভাবে করছো, একটা সুন্দর স্টোরি তুলে ফেলবা, তুলে ধরবা। তো তোমার এসওপি একটা বিশাল বড় ক্রাইটেরিয়া বাইরে পড়তে আসার জন্য। সো এটা এসবই পরে প্রফেসর, মানে তারা পরে দেখে পুরোটা? ও মাই গড, তোমার পুরা প্রোফাইলের আগে তোমার স্টেটমেন্ট অফ পারপাস পড়ে দেখবে, কারণ স্টেটমেন্ট অফ পারপাস না বললে তোমাকে চিনবে কেমনে মানুষ। সবার প্রথমে তোমার হইতেছে যে অ্যাপ্লিকেশন প্যাকেজ যেটা থাকে, অ্যাপ্লিকেশন প্যাকেজে সবার প্রথমেই থাকে হইতেছে স্টেটমেন্ট অফ পারপাস, বাকিগুলা পরে, সিভি পরে, আগে মানুষ তোমার স্টেটমেন্ট অফ পারপাস পড়ে, অ্যান্ড দেন কামস ইউর লেটার অফ রেকমেন্ডেশন, যে তুমি কার কাছ থেকে লেটার অফ রেকমেন্ডেশন নিচ্ছ এবং সে তোমার কি লিখতেছে। সো তোমার একটা অবশ্যই একজন মানে ভালো লোকজনের সাথে, প্রফেসরদের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে, যারা তোমার সম্পর্কে ভালো কথা লিখবে। দেন কামস আরো দুই তিনটা জিনিস, সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। তোমার আইএলটিএস স্কোর কেমন, তুমি আসার পরে ইংলিশে কিরকম কথা বলবো, যদি যদি এটা ম্যান্ডেটরি এবং খুবই লিস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে মানে লিস্ট ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে যে এটা ডিসিশন মেকে খুব বেশি ইম্প্যাক্ট রাখে না, বাট এটা তোমার লাগবেই, একটা মিনিমাম আইএলটিএস স্কোর লাগবেই, সো ওটা ভাব। বাট জিআরইটা অনেক সময় ম্যাটার করে, তুমি যদি জিআরইতে ভালো স্কোর থাকে, ওইটাও তোমার প্রোফাইলে ভালো একটা ইম্প্যাক্ট আনে। সো চিন্তা করো যে ছেলেটার অনেক ভালো সিজিপিএ আছে, অনেক ভালো পাবলিকেশন রেকর্ড আছে, অনেক ভালো এসওপি লিখছে, জিআরই স্কোর ভালো, আইএলটিএস স্কোর ভালো, ভালো লেটার অফ রেকমেন্ডেশন তো তার অটোমেটিকই থাকার কথা এবং থাকবেও, তার যে প্রোফাইলটা হবে সেটা কিরকম হবে, হাইয়েস্ট পিকে যাবে, ওটার ওয়েট সব থেকে বেশি হবে। বাট যখন তুমি হইতেছে এই যে জিনিসগুলা সবগুলা কিন্তু কি ভ্যারিয়েবল জিনিস, একটা কম হলে আরেকটা যদি বাড়ানো যায়, তাইলেও কিন্তু ব্যালেন্স করে জিনিসটাকে ওই পর্যন্ত ওই ভারী লেভেলে নিয়ে যাওয়া সম্ভব কি সম্ভব না। লেটসে পাঁচটা হচ্ছে যে ভ্যারিয়েবল, পাঁচটা যে ভ্যারিয়েবল আছে, এর মাঝখানে তোমার হইতেছে পাবলিকেশন নাই, বাট তুমি তোমার এসওপি এত সুন্দর করে লিখছো এবং তোমার লাইফস্টাইল এত সুন্দরভাবে তুলে ধরছো এবং এত লজিক্যালি ব্যাখ্যা করছো যে তোমার কেন হইতেছে পাবলিকেশন করার সুযোগ হয় নাই, তাইলে ওইটার ওয়েট এত বেশি হইতে পারে যে সে কিন্তু টপে নিয়ে যাইতেই পারে তোমাকে। হয়তোবা তুমি যে ছেলেটা সবগুলা আছে এবং সে যে যে ছেলেটা মানে অনেক ভালো করছে, সে হয়তোবা এমআইটিতে যাবে, বাট তুমি তো হয়তোবা এমআইটিতে যাইতে পারলাম না, বাট তুমি কিন্তু একটা অ্যাডমিশন পাবাই, হইতে পারে সেটা অন্য কোনো ইউনিভার্সিটিতে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? জি ভাই, বুঝতে পারছি। মেইনলি হচ্ছে গিয়ে যে রিসার্চ করব, বাট মেইন টার্গেট পাবলিকেশন না, রিসার্চ করা হবে। And এর মাঝে যদি পাবলিকেশন হয়ে যায় তাহলে ভালো, তাই তো? এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট, আই লাইক ইউ, ইউ গট দ্য পয়েন্ট। জি ভাই, বুঝতে পারছি।
তুমি গোলটা বড় ফিক্স করো, এই ছোটখাটো জিনিস এগুলা অটোমেটিক তোমার মানে ঝুলিতে চলে আসবে। তুমি যদি রিসার্চটাকে শেখো, কারণ রিসার্চটা হচ্ছে সব থেকে মোস্ট প্রায়োরিটি। এটা খুবই কঠিন জিনিস। এইটা শিখে ফেললে পাবলিকেশন তোমার মনে করো যে বন্যার মতো বয়ে যাবে। তুমি একটা সময় যাবে থাক আর পাবলিকেশন করবো না, অনেক হয়ে গেছে আর কত, ওই লেভেলে নিজেকে নিয়ে যাও। আর তুমি যদি শুরুতেই গোলটা ফিক্স করো আমার একটা পাবলিকেশন করা লাগবে, তারপরে কি হবে জানো? ওই পাবলিকেশন হওয়ার পরে তুমি হতাশ হয়ে যাবে, এখন আমি কি করব, আমার তো পাবলিকেশন হয়ে গেছে। টার্গেট শেষ হয়ে যাবে। এক্স্যাক্টলি। এনিওয়ান, এনি কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? ওয়াও। ভাই, আমার হুম। একটা প্রশ্ন আছে। হ্যাঁ। ভাই, আমি যদি পিএইচডি করি, কিন্তু আমি হুম। যদি এডুকেশনাল কোনো ফিল্ডে না থাকতে চাই, হুম। তাহলে ভাই আমার পিএইচডি করে কি কোনো লাভ আছে? এইখানে মানে এই কোশ্চেনটা খুবই কমন একটা কোশ্চেন এবং খুব গুড একটা কোশ্চেন, যে তাইলে আমি কি করব। সো এই কোশ্চেনের অ্যান্সার আমি এইভাবে দিই। ফার্স্ট অফ অল, যে মানুষের মুড কিন্তু সবসময় এক থাকে না। মানে তোমার এখন মনে হচ্ছে যে আমি হইতেছে আহ কিছুই করব না, বাট আজ থেকে 2 বছর পরে তুমি হইতেছে জিনিসটা তোমার কাছে ভালো লাগাও শুরু হইতে পারে, কারণ তুমি কেবল 2-3 সিরিজ, মেহেদি এমএসসি 2-3, তো তুমি হইতেছে কেবল সেকেন্ড ইয়ার শুরু করলা। তো তোমার হইতেছে সামনে এখনো বহুত সময়, তুমি রিসার্চ শুরু করো, দেখো ভালো লাগে কিনা। মানে তুমি দেখবা, দেখতে পার হঠাৎ করে দেখলা যে তোমার রিসার্চটা খুবই ভালো লাগতেছে, এবং এটাই হয় স্বাভাবিকভাবে, তখন তুমি হইতেছে বলতেই পারো যে আমি আমার ক্যারিয়ার রিসার্চ ফিল্ডে করবো। কারণ পিএইচডি করার পরে মানে ওয়ার্ল্ডের কয়েক পার্সেন্ট মানুষের, মানে খুবই 0.000 সামথিং পার্সেন্ট মানুষের পিএইচডি ডিগ্রি আছে, কারণ 700 কোটি মানুষের মধ্যে। এবং তাদের জন্য অপরচুনিটি অনেক বেশিও আছে। মানে যে পরিমাণ লোকজন পিএইচডি গ্রাজুয়েট করে, তার থেকে বিভিন্ন পজিশনে যে তাদের যে চাকরি করার জায়গা বা যাদের যে কাজ করার জায়গা, ওইটার মানে জায়গা অনেক বেশি। সো তোমার জন্য ক্যারিয়ার অপরচুনিটি অনেক হাই। সো হোয়াই নট। একটু কষ্ট হবে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এই যে একটা স্মুথ ক্যারিয়ার, যে তুমি ডিগ্রি শেষ করলেই ভালো একটা জায়গায় জয়েন করতে পারতেছো, ভালো একটা জায়গায় প্রফেসর হিসেবে জয়েন করতে পারতেছো, বা ভালো একটা জায়গায় মানে আর&ডি তে জয়েন করতে পারতেছো। সো হোয়াই নট। যেহেতু তুমি অনেক আর্লি স্টেজে আছো, এই জন্য এই কথাগুলো বলতেছি। বাট অনেক তুমি যদি ফোর্থ ইয়ার বা এখন মাস্টার শুরু করতে, তখন আমি অন্য ধরনের কথা বলতাম। কিন্তু যেহেতু তুমি আর্লি স্টেজে আসো, শুরু করো। রিসার্চের ইন্ট্রোডাকশনে সবক পাইলা, এখন রিসার্চ করা শুরু করো, দেখো এন্ড হচ্ছে তাইলেই বুঝতে পারবা যে তোমার ভালো লাগে কি লাগে না। আর একান্তই যদি ভালো না লাগে, তখন তুমি অন্যদিকে চিন্তা করতে পারো। কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে তুমি যদি রিসার্চ ওরিয়েন্টেড মানে ক্যারিয়ার তৈরি করতে না চাও, তুমি যদি একাডেমিয়াতে না যেতে চাও, যে তুমি যদি ধরো যে তুমি টিচার হইলা না বা কোনো এই টাইপের ভালো জবগুলা করবা না তোমার, তাইলে আসলে 5 বছর সময় নষ্ট করার কোনো মানে হয় না। এটা সম্পূর্ণ তোমার নিজের ডিসিশন নিতে হবে যে তুমি কি করবা। বাট সাজেশন একটাই, চেষ্টা করো, দেখো। আর সব থেকে ভালো হয় এই যে এই অ্যাসাইনমেন্টটা খুব ভালো করে সাবমিট করো, যাতে হইতেছে এই যে আমাদের টিমে চলে আসতে পারো, তাইলে দেখবা যে রিসার্চটা কত ইন্টারেস্টিং। আচ্ছা ভাই। আর ভাই, আমাদের যেটা আন্ডার গ্র্যাডে আমরা রিসার্চ করি আর হুম। মাস্টার্সে যেটা করি, ওটা কি ভাই হুম। সম্পূর্ণ আমাদের নিজেদের ফান্ডেই করতে হয়? আরে না, নিজেদের ফান্ডে রিসার্চ করবা কেন? আন্ডার গ্রেডে কিছু কিছু টাকা পয়সা একটু খরচ হয়, কারণ হচ্ছে আমাদের তো ওই লেভেলের ফ্যাসিলিটিস নাই, বাট ওইটাও খুব হাই না।
এই থিসিস রিলেটেড একটা মানে সেশন করা যাইতে পারে, যে থিসিস ইন রুয়েট। কারণ এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে, যে এইটার কিছু লুপ হোলস, কিছু হইতেছে সলিউশন, এই টাইপের জিনিসপাতি এগুলা নিয়ে একদিন ডিসকাস করা দরকার। দেখি সামনে যদি ভবিষ্যতে কোনদিন সময় পাই, এই টাইপের কিছু একটা করার চিন্তা করবে। অনেক অনেক জায়গা আছে, অনেক সিস্টেম আছে। যেমন আমি আমার আন্ডার গ্রেডে করতে ধরো যে 1 টাকাও খরচ হয়নি, 1 পয়সাও না। আমি আন্ডার গ্রেডে অনেক রিসার্চ করছি, অনেক মানে থিসিস কোর্স, থিসে আমার অনেক স্যাম্পল টেস্ট করাইছি, 1 পয়সাও লাগে না। কিন্তু আমার ফ্রেন্ড হয়তো, আমার একজন ফ্রেন্ড আছে, সে খরচ করছে হইতেছে 55,000 টাকা। সো দেয়ার আর সাম লুপ হোলস যেগুলা সম্পর্কে আসলে জানা দরকার। আবার আরেকটা ফ্রেন্ড আছে, সে সে খরচ করছে প্রায় এরকমই 40-50 হাজারের উপরে, বাট সে কোনো পাবলিকেশনও করতে পারেনি। কারণ কি? কারণ সে আহ, এই যে প্রপার মেথোডোলজি বা প্রপার স্টেপস কিভাবে কি করতে হয় এই সম্পর্কে জানতো না, সে শুধুমাত্র টাকাই খরচ করে গেছে। আই হোপ যে প্রপারলি যদি একটা রিসার্চ ডিজাইন করা যায়, তাহলে আসলে টাকা পয়সা কোনো খরচ হয় না। আর কিছু টাকা পয়সা খরচ হয়, করতে হয়, যেটা আসলে টিচাররা বলে যে তুমি শুরুতে এই জিনিসটা কেনো বা এই মেটেরিয়ালটা কেনো, কেনার পরে আমাকে রিসিপ্টটা দিও, আমি হইতেছে পরে ক্লেম করলে রুয়েট ওই টাকা দিয়ে দেয় পরে। বাট এটা তোমার মেক শিওর করা লাগবে যে তোমার প্রফেসরের কাছ থেকে তুমি টাকাটা নিচ্ছ পরে। কারণ তুমি যদি গ্রাজুয়েশনের পরে চলে যাও, তাহলে প্রফেসরেরও আর মনে থাকে না, পরে ও টাকা আর তোলা হয় না। বাট এটা খুবই যে আনবেয়ারেবল পর্যায়ে যাবে এরকম না, খুবই কম। ধরো যে 2 জন মিলে থিসিস করলে 8-9 হাজার টাকা বা 10 হাজার টাকা বা 15 হাজার টাকা এরকম খরচ হবে হয়তো, যেটা পরবর্তীতে তোলা যায়। জিনিসটাকে জি আবার ভাই। জাস্টিফাই করে আমাদের টিচাররা কিভাবে জানো, যে তারা বলে যে মেডিকেলে তো এর থেকে বেশি টাকা খরচ হয় প্রত্যেক সেমিস্টারে, সেইখানে তোমরা পুরা একটা কোর্সে এই কয় টাকা খরচ করবে না। এখন মনে হয় ভাই 20,000 টাকা দেওয়ার কথা বলেছে, যদিও ওটা অ্যাপ্রুভ হয় নাই। আপনাদের ওইটাই। সময় মনে হয় 5,000 করে নাকি দিত, এটা এখন আদৌ দিত কিনা তা জানি না। না, ওটা দেয়, ওটা দেয়, কিন্তু মানে ছেলেপেলে আর তোলে না। মানে অত টাইম কারো থাকে, ওইটা ওইটা হচ্ছে কমপ্লিটলি অন্য অন্য প্রণোদনা, ওইটা ডিরেক্টলি দেয়, বুঝছো? বাট তুমি যে জিনিস কিনবা, ধরো তোমার যে একটা কেমিক্যাল কিনতে হবে, এটা তোমার প্রফেসর বলবে যে, তোমার প্রফেসর যদি খুবই ভালো হয় তাহলে সে নিজেই কিনে দিবে, তার যদি কোনো প্রজেক্ট টজেক্ট থাকে, হাবিজাবি থাকে। যেমন আমি আমিনুল স্যারের আন্ডারে কাজ করছি, আমিনুল স্যার ছিল আমার সুপারভাইজার। সো আমার ধরো যে কোনো একটা মেটেরিয়াল লাগলে আমি স্যারকে বলতাম যে স্যার এটা কিন, স্যার এটা অর্ডার দিয়ে দিত। তো তোমার সাথে তোমার প্রফেসরের ওই লেভেলের সম্পর্ক থাকতে হবে, এবং তোমার উপরে ওই বিশ্বাস থাকতে হবে যে না, এই ছেলেটাকে যদি আমি এই মেটেরিয়ালটা আইনা দেই, সে কোনো না কোনো কিছু একটা বের করবে যেটা আমার জন্য বেনিফিশিয়াল হবে। আর যদি তুমি প্রফেসরের সাথে কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই, কিচ্ছু না করো, তোমার উপরে কোনো বিশ্বাস যদি না পায়, তাহলে তোমাকে কি বলবে জানো, যে তুমি নিজেই টাকা খরচ করো, রিসিপ্টটা দিয়ে যাও, আমি চেষ্টা করবো ওইটা টাকা তোলা, এবং আলটিমেটলি ওই টাকা ওঠে। সো খুবই মানে ইয়ারাইকো আর কি। এনিথিং এলস? কারো কোনো কোশ্চেন নাই?
এই জন্য এই টাইপের সেশনগুলোতে সবসময় নিজে আগে থেকে কিছু কোশ্চেন লিখে আনতে হয় আর কি। এরপরে তোমার মনে আমি জানি প্রচুর কোশ্চেন হবে, প্রচুর কোশ্চেন আসবে যে এগুলা আসলে করা উচিত ছিল। So তখন তো তখন তো আর রিচ করতে পারবে না। ওকে, কোশ্চেন না থাকলে আমি ধরে নিচ্ছি সবাই সবকিছু বুঝে গেছে। সো আই এম সাকসেসফুল, আই এম সো হ্যাপি। সি ইউ and best of luck for your what, for your next research career. And I hope যে অনেক রেসপন্স পাবো আমরা আমাদের অ্যাসাইনমেন্টে, এবং বেসড অন দ্যাট আমরা চেষ্টা করবো যে ম্যাক্সিমাম লোকজনকে হইতেছে প্লেসমেন্ট করানোর। অ্যান্ড যদি আমাদের টিমে আসো, তাইলে বুঝবা যে রিসার্চটা আসলেই ইন্টারেস্টিং। ইয়া, থ্যাংক ইউ। ভাই বাই অসংখ্য বাই। ধন্যবাদ আপনার মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য। থ্যাংক অনেক অনেক ইউ। উপকার হলো ভাই। থ্যাংক অসংখ্য ইউ সো ধন্যবাদ। মাচ। আমার জন্য দোয়া করো যাতে আমি ইনশাল্লাহ সুস্থ ভাই। থাকি এবং ভবিষ্যতে আরো এরকম সেশন করতে পারি আর কি। অ্যান্ড লাস্টলি আরেকটা কথা বলা, মানে ওইটা অনেকেই নাই, তারপরে যারা আছে সবাইকে বলি, সেটা হচ্ছে যে চেষ্টা করবা যে নিজে শেখো এবং অন্যকে শেখানোর আর কি। মানে যাতে কমিউনিটিটা এমন ভাবে বিল্ড আপ করে যে তুমি মানে তোমার তো কিছু দায়িত্ব থাকে মানুষ হিসেবে, তাই না? যে তুমি ধরো যে একটা জিনিস শিখছো, দেন চেষ্টা করবা যে জিনিসটাকে আরো মানুষের মধ্যে ছড়াই দিতে, যাতে করে সবাই উপকৃত হয়। এখানে তো তোমার আর হচ্ছে মানে আহ, কি আর হবে, কি একটু টাইম দিতে হবে, এই চেষ্টা করবা যে সবাইকে মানে ভালোটা দেয়ার আর কি। এইটাই, সবাই মিলে উইন করলে তো সমস্যা নেই। একা একা উইন করার থেকে সবাই মিলে উইন করা বেটার। ওকে, টাটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম।